আর এই হচ্ছে নর্থ বেঙ্গলের বিউটি ভাই। যত লাইফের চাপ থাকুক, টেনশন থাকুক, মন খারাপ থাকুক, নর্থ বেঙ্গলে এসে গেছো মানে সব শেষ। এইখান থেকে নর্থ বেঙ্গল চালু হলো, এখান থেকে হচ্ছে আসল অকাত নর্থ বেঙ্গলের আসল বিউটি। শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, নর্থ ইস্ট যেখানে যাবে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। দেখতে দেখতে আমার গাড়ি কিন্তু 1000 কিলোমিটার চলে গেছে। ভাই চোখের তলায় কালি পড়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে। ভাই আমার ভেজ রেস্টুরেন্টে ঢুকে মাংস খুঁজছে মেনুর মধ্যে। দেখো ভাই, আমরা হচ্ছে কলকাতার ছেলে, আমরা একটু চা বাগান দেখতে পারলে আমাদের মনটা খুশি হয়ে যায়। আর এই যে আমাদের পাহাড়টা শুরু হয়ে গেল, ডান দিকে ঝলমলে তিস্তা নদী, আর এই পাহাড় উঠছে এখান থেকে। ভাই লেভেলের ভিউ, ভাই লেভেলের ভিউ আর লেভেলের এক্সপিরিয়েন্স ভাই। তো হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম, আমার ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে একটা সেই বড় ট্রিপের দিন, যেটার জন্য অলমোস্ট 1 থেকে 1.5 বছর ওয়েট করেছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তো 2022-এ যখন গেছিলাম তখন তো ইস্ট সিকিম যেতাম, নর্থ ঘুরে এসেছিলাম। ইস্ট সিকিমে নাথুলাতে শুনেছিলাম বরফের ধস হয়েছিল, ধস নেমে গেছিলো, তাই জন্য যেতে পারিনি। তো সেটা আর লাস্ট ইয়ারও হয়নি, কারণ আকাশের বিয়ে ছিল, ও যায় আমার সাথে, ওর হয়নি আর। তো এবারে ফাইনালি আমরা যাচ্ছি। তো আকাশ তো যাচ্ছেই, আর সৌরভর সাথে আছে। তো এক্সাইটেড বিরাট। এখন বাজে রাত 11:30। এখন আমরা জাস্ট এই ভিডিওটা শেষ করেই রেডি ফেডি হয়ে বেরোবো। তো ইচ্ছা আছে ডিরেক্ট আমরা গ্যাংটক ঢুকিয়ে দেবো বাইক আজকে, মানে আজকে বেরোবো ডিরেক্ট বাইক, মানে গ্যাংটক চলে যাবো আমরা বাইক নিয়ে। তো দেখা যাক কী হয়। তো রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট। এই যে আমার গাড়ি অমাপ হচ্ছে, আর এই যে আকাশের ব্যাগ রেডি, লাগেজ বাঁধা। বাবা মা এসছে সি অফ করতে আমাদেরকে। তো বাড়ি থেকে বেরোচ্ছি আমরা এখন। তো এখনই হেলমেট আমি পরছি না, কারণ সামনে বন্ধুর দোকান আছে, ওখানে একটা এনার্জি ড্রিঙ্ক খাবো, খেয়ে বেরোবো। তো তারপরে আমি মোটর ব্লগিং চালু করছি। তো এখান থেকে বেরোচ্ছি আমরা। তো বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। 2:07 বাজে এখন। 2টোর সময় আমরা বাইক ছেড়েছিলাম। ওডোমিটার বলছি, ট্রিপ 1 আমি 0 করে নিয়েছি অলরেডি। আর তেল দেওয়া, ফুয়েলিং সব আমার রেডি করাই ছিল। তো এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। রাত 2টোর থেকে আমি পুরো হিসাব করব। ভাই এক্সাইটমেন্ট আমার সেই লেভেলের রয়েছে এখন। দেখা যাক ট্রিপ কেমন যায়। আকাশ আর দুবাই আগে চলে গেছে। তো হ্যাঁ, যেটা আমি বলিনি এবারে বলছি, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে আকাশ আর আমার ভাই বুবাই। আমরা এখন 3 ভাই বেরিয়ে পড়েছি। তো এসে গেছি মুড়াগাছা মোড়ে। আর এখান থেকে রাইট সাইড, এখান থেকে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে স্টার্টিং। আর এই যে ভালো রাস্তা শুরু হয়ে গেল। হাইওয়ে কানেক্টেড। এবার একটা স্যাডেল টান দিয়ে দিই। এখন পুরো রাস্তাটা এরকম ভালো পেয়ে যাব। এখানে অনেকটা স্পিড আমাদের মেনটেন হয়ে যাবে। তো দেখো, অন্ধকারে সেভাবে কিছু দেখানোর নেই। আর 0.5-এ ভিডিও করলে কোয়ালিটি আরও ফল্ট হয়ে যায়।
আমি আর এখানে কিছু দেখাচ্ছি না। তো সামনে যদি কিছু ঠিকঠাক পাই দেখাবো, আর না হলে ভোরবেলা আমি পুরো ওখান থেকে পুরো ভালোভাবে ব্লগিংটা নিয়ে করছি, দেখানোর চেষ্টা করব। গুড মর্নিং ফ্রম ফারাক্কা। আর সকালটা শুরু করলাম ফারাক্কা ব্যারেজ দিয়ে। আলো তো অনেকক্ষণ আগে ফুটেই গেছে, তা আমি তো মনে আনন্দে বাইক চালিয়ে যাচ্ছি। তার মাঝখানে কিছুটা রাস্তা জ্যাম ছিল, তাই জন্য আর সেট আপটা করা হয়নি। তো এই নিয়ে ফারাক্কা ব্যারেজে তিনবার আসলাম। আর যেটা ফারাক্কা ব্যারেজের অ্যাজ ইউজুয়াল জ্যাম তো থাকবেই, লেগেই রয়েছে জ্যাম। টুকটুক করে যাচ্ছি। তো বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম রাত 2টোর সময়, আর এখন ঘড়ির কাঁটায় 6:51। অলমোস্ট 5 ঘন্টা হতে যাচ্ছে। মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য, ওখানে আবার 15 থেকে 20 মিনিট আমাদের নষ্ট হয়ে গেছে আড্ডা মারতে গিয়ে। এই তো এখানে হিসাব দিয়েই দিয়েছে সব কিছু। 3 ঘন্টা 53 মিনিটে আমরা 290 কিলোমিটার গাড়ি চালিয়েছি। অ্যাভারেজ 74। তো ঠিকই আছে, খুব একটা খারাপ না। রাতের অন্ধকারে যেটা এই যা চলেছে এনাফ চলেছে। এখন আলো ফুটে গেছে, এখন তো আশা করছি আর একটু ভালোভাবে কভার আপ করে নিতে পারবো। বাহ, রাস্তা আগের থেকে অনেক ভালো করে দিয়েছে ভাই ব্রিজের। আগে পুরো ভাঙাচোরা ছিল, এখনো আছে, তো এখন তাও দেখছি অনেকটা ঠিকঠাক আছে, স্মুথলি চলছে। তো বাড়ির থেকে এখনো অব্দি বাইক চালাচ্ছিল হচ্ছে আকাশ, তো এবারে বাইক চালাচ্ছে বুবাই। ওরা আগে চলে গেছে অলরেডি, আমি ভিডিও বানানোর চক্করে দাঁড়িয়ে গেছিলাম। আর ভাই যেই সকাল হয়েছে এত ঠান্ডা লাগছে। সারা রাত গাড়ি চালিয়ে আসলাম, কোনো কষ্ট হয়নি। যেই সকাল হলো রোদ উঠছে, উল্টে ঠান্ডা লাগছে। ইভেন এখনো বিরাট ঠান্ডা লাগছে। এখান থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 34 কিলোমিটার। তো ওখানে দাঁড়িয়ে কিছু খাবো আমরা, আবার আমাদের জার্নি শুরু হবে। তো চলো একটু ট্রেনে কভার করে দিই। তো এটা হচ্ছে রায়গঞ্জ ফারাক্কার টোল। অনেকগুলো টোল আজকে পার করে এসেছি। অন্যান্যবার আমি কাউন্টিং করি, এবারে কাউন্টিংও করা হয়নি।
বাজে সকাল 7:30। তো আমরা এসে গেছি এখন পারদেশি ধাবার সামনে। আমার পেছনে ধাবা, দেখে তো বেশ ভালোই লাগছে। তো দেখি ভেতরটা কেমন, খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন। তো চলো ভেতরে দেখা যাক। হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, আর এই হচ্ছে খাবারের কোয়ালিটি দেখে তো ঠিকঠাক লাগছে না আমার, বিশেষ করে তরকারিটা। কিন্তু খেয়ে দেখি কেমন। ভাই তুই খা, রিভিউটা একটু দিতে দেখি। হ্যাঁ খেয়ে বল স্বাদ কেমন। ঠিকঠাক আছে, আমি খেয়ে দেখি। জুত না না তরকারিটা, অতটা দেখেই মনে হচ্ছে যে অতটা যে ঠিকঠাক হবে না, মোটামুটি। তো খাবার দাবার কমপ্লিট, তো ধাবা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এবারে আসি খাবার কোয়ালিটির কথায়। খাবার কোয়ালিটি বলতে গেলে মোটামুটি 4টে কচুরি নিল 70 টাকা। আর কচুরিটা খেয়ে আমার গা গুলিয়ে গেছে একদম। তরকারিটাও বিচ্ছিরি ছিল। হ্যাঁ একটা রসগোল্লা দিয়েছিল, রসগোল্লার কোয়ান্টিটি ঠিকঠাক, এইটা বলতে পারি। 5 মিনিট দাঁড়িয়েছিলাম, তাতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এবারে এই বাইক চলছে, হাওয়া লাগছে গায়ে, ঠান্ডা ঠান্ডা লাগছে। বাহ, হালকা ঘুম ঘুম পাচ্ছিল। চা কফি খেলাম একটু, খাওয়া দাওয়া করে এখন ঠিকঠাক লাগছে। কফিটা না খেলে ঘুমটা ঠিকঠাক মানে কাটতো না। এখান থেকে দেখলাম গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 326 কি 27 দেখলাম, বা 330 এরকম হবে। তো মোটামুটি চেষ্টা করব 2টো হল্ট দিয়ে আমরা ওখানে রিচ করে যাবার। 9টা 22 অলরেডি বেজে গেছে, মানে আমরা অলরেডি 1-1.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি এখানে। এবার গাড়ি চালিয়ে মেক আপ করে দেবো। এই যে মালদা রেস্টুরেন্ট, এখানে একবার আমরা খেয়েছিলাম যখন প্রথমবার দার্জিলিং গেছিলাম, এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানেও একদম বেকার খেতে সব কিছু। মালদার এত নাম করা পারদেশি ধাবা, কিন্তু সে ব্যাপারটাই নেই। প্রথম কথা হচ্ছে গেছি, স্টাফ নেই, একটাই স্টাফ, আর অপশান কিছু খাবার দাবার নেই। তোমাকে কচুরি খেতে হবে, কচুরি না হলে ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার। তাই বাদ দিয়ে আমাদের কচুরি খেতে হলো। One hour later. তো সাডেনলি একটা ব্রেক নিয়েছি, আর ব্রেক নিয়েছি এমন জায়গায়, একটা পিওর পাঞ্জাবি ধাবা। এরকম এই যে খাটিয়া ফাটিয়া পাতা আছে, সব পাঞ্জাবি লরি দাঁড়িয়ে আছে, সব পাঞ্জাবি লোকজন আশেপাশে রয়েছে, সেই মনে হচ্ছে পাঞ্জাব চলে এসেছি। আর সাথে একটা সলিড চা, হালকা হালকা চোখ ধরছিল, ঘুম ঘুম পাচ্ছিল বাইক চালা থেকে। আকাশেরও সেম অবস্থা,
যে ভাই বলছে তুই গাড়িটা সাইড কর, আগে একটু ফ্রেশ হয়েছি, তারপর দেখা যাবে। এসে বসে পড়েছি, ওকে আস। চলে এসেছি ডালখোলা মোড়ে। তো বাদিক গেলে পূর্ণিয়া চলে যাচ্ছে, পূর্ণিয়া মানে বিহার, আর ডান দিক গেলে কিষানগঞ্জ হয়ে স্ট্রেট শিলিগুড়ি চলে যাচ্ছে। তো জায়গাটার নাম ডালখোলা, কিন্তু এই মোড়টার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। যেহেতু এখান থেকে বাদিক গেলে সোজা চলে যাচ্ছে পূর্ণিয়াতে, তাই জন্য মোড়টার নাম পূর্ণিয়া। তো আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো। আর এই জায়গাটা সবসময় এরকম জ্যাম কনজেস্টেড হয়ে থাকে অল টাইম। তুমি যত রাতে আসো, যখন যত সকালে আসো, সেম সিচুয়েশন। খুব ব্যস্ত এই জায়গাটা। এখান থেকে আমরা নেবো ডান দিক। ওকে, এইটা এখান থেকে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, নর্থ ইস্ট যেখানে যাবে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আর দেখতে দেখতে যেটা বলছিলাম, রাস্তা যা খারাপ, কথা আর কি বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখতে দেখতে আমার গাড়ি কিন্তু 1000 কিলোমিটার চলে গেছে। তো এখন অবধি আজকে রাইড হচ্ছে 450 কিলোমিটার বাড়ির থেকে। তো এখনো প্রায় 250 কিলোমিটার যেতে হবে এখান থেকে মিনস এই ডালখোলার থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 127 কিলোমিটার। ওরা কোথায় গেছিল? তো এবারে না সামনে আসবে কিষানগঞ্জ, আর কিষানগঞ্জের ওইদিকে রাস্তাটা, হ্যাঁ দেখ ঠিক আছে, কিষানগঞ্জের রাস্তাটা এতটা খারাপ কি বলবো। আর ওখানে তো লোকজন, মানে বিহারের লোকজন যেরকম হয়, হুটপাট হুটে চলে আসে এখানে ওখানে। চলো, আমাকে আবার তেলও ভরাতে হবে। এইখানে ভাই জোরে গাড়ি চালানো যাবে না, রাস্তা পুরো খড়বড়ে হয়ে রয়েছে। এখানে একটু ধরে গাড়ি চালাতে হবে, কিচ্ছু করার নেই। আজকে ভাই সলিড গরম ভাই। এক জায়গায় যদি 2 মিনিট দাঁড়িয়েছি জ্যাকেট পরে, অবস্থা পুরো ঢিলা হয়ে যাচ্ছে। তারপরে পুরো বডিটা ঘেমে যাচ্ছে। তারপর যখন বাইক চালাচ্ছি না, পুরো মনে হচ্ছে গায়ে কেউ ঠান্ডা জলের ছেটা মারছে, হাওয়াটা যখন লাগছে এসে। ঠিক আছে, গর্তে গাড়ি পড়া আমার শুরু হয়ে গেছে। এই রাস্তায় জোরে গাড়ি চালাবো না ভাই, আমার গাড়ির প্রতি বহুত মায়া আছে। আমি আগের গাড়িও ভাই মেনটেন করতাম, এটাও মেনটেন করবো, কিচ্ছু করার নেই। এর যা রাস্তার অবস্থা দেখছি, মোটামুটি যা বুঝতে পারছি, কিষানগঞ্জ অব্দি এই রাস্তার অবস্থা এরকম হাল চলবে। বোতলবাড়ির ভেতর থেকে যে বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে আসলে এই খারাপ প্যাচটা কভার করে ওদিক থেকে ওঠা যায়, কিন্তু ওদিকে ভেতরের রাস্তাটা আবার খারাপ। তো এখন শুনেছি নাকি ভালো করে দিয়েছে, কিন্তু এদিকে আবার ডালখোলা হাইওয়েটা যে তুমি খুব তাড়াতাড়ি স্পিডটা মেনটেন করে চলে আসতে পারবে, এটা একটা সুবিধা। মানে এদিকে ভালো তো এদিকে খারাপ, আবার ওইদিকে খারাপ তো এদিকে ভালো, মানে যে কোনো তোমাকে একটা চুজ করতে হবে, কিচ্ছু করার নেই। আর 2 বছর আগে এসেছিলাম যেমন ছিল, এখনো রাস্তা সেম রয়েছে, সেম। তাও তো ভালো, এখন দিনের বেলা দেখতে পাচ্ছি পটলগুলো। আগের বারে এসেছিলাম রাতের বেলা, অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। চলো আমি ক্যামেরাটা বন্ধ করছি, এখানে প্রচুর ধুলোবালি উঠছে, ইয়ে করা যাবে না।
আমি ভালো জায়গায় পৌঁছালে, ঠিকঠাক জায়গায় গেলে আমি আবার ভিডিওটা অন করছি। তো চলো, বাই বাই। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই বাদিকে চা বাগান ছিল, এসে ঢুকে পড়েছিলাম 2-4টে ফটো নেওয়ার জন্যে। দেখো ভাই, আমরা হচ্ছে কলকাতার ছেলে, আমরা একটু চা বাগান দেখতে পারলে আমাদের মনটা খুশি হয়ে যায়। দেখো না, দুই দিকে এপাশ ওপাশ দুদিকে পুরো চা বাগানে ভর্তি। আর এখানে আমরা যেখানে ঢুকেছিলাম এই জায়গাটায়, এখানে চা পাতার সাইজগুলো একটু বড় বড়, আর ছোটো ছোটো সাইজেরও হয়, মিডিয়ামও হয়। তো এখান থেকে বাগডোগরার ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 20 কিলোমিটার। তো ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আফটার শিলিগুড়ি ঠিকঠাক কিছু আর খাবার পাওয়া যায় না। আর অলরেডি 2:30 বাজে, এখনই যেতে যেতে অলমোস্ট 3টে বেজেই যাবে। তো ওখানে খেয়ে দিয়ে আমরা ডিরেক্ট ট্রেনে নেবো গ্যাংটক। এবার দেখার গ্যাংটক আমরা কতক্ষণে পৌঁছাই। আর রাস্তা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তো এখানের এই টোলটা নতুন হয়েছে কি, কারণ আমি তো আগে দেখেছি বলে এটা মনে করতে পারছি না। বাট না, এটা তো অনেক পুরনো টাইপের জং ফং পড়ে গেছে, তাহলে পুরনোই হবে, আমারই মনে নেই। আমাদের মেন টার্গেট হচ্ছে আলো থাকতে থাকতে গ্যাংটক রিচ করে যাওয়া। তো কীভাবে সেটা পসিবল হয় দেখি। তো এসে গেছি বাগডোগরাতে। এই হচ্ছে বাগডোগরা মোড়, মোড় পার করে এই মেন মার্কেট। এই যে রাস্তা সোজা যাচ্ছে, এটাই যাচ্ছে শিলিগুড়ির দিকে একদম স্ট্রেট। এর আগেবারে এসেছিলাম আমরা এখানে, এই যে এইখানে একটা হোটেল নিয়ে থেকেছিলাম। পাশে অনেকগুলো হোটেল আছে, প্রচুর হোটেল এখানে। এখান থেকে গাড়ি বুক করা যায়, ঘুরতে যাওয়ার জন্য সব হয়। তো এখন আমরা খাবার দোকান খুঁজছি। দুপুর হয়ে গেছে, 2:45 বাজে। ভালো কিছু খাবার দোকান পেলে বসে খেয়ে নেবো, কারণ এরপরে আর খাওয়া হবে না এখানে না খেলে। দেখি কি খাওয়া যায়, চলো। তো এখন এসে দাঁড়িয়েছি সিটি ধাবার সামনে। এটা এই মেন রোডের ওপরেই পড়ে, মানে এদিকে বাগডোগরা আর এদিকে হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি যেতে এই যে ভারত পেট্রোল পাম্পের পাশেই আছে। তো ভেতরে গিয়ে দেখি কি গল্প, চ। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স, এমনি সুন্দর। আর এই যে ভাইয়ের আইটেম, ভেজ থালি ভাই পেয়েছে। ভাই কেমন খাবার কোয়ালিটি? অসাম। যাক ভাই খুশি। আর এই যে আইটেম অনেক কিছুই দিয়েছে। আর আমি অর্ডার করেছি মশলা, এবার এটা কি জানো না, মশলা ধোসা। ইয়েস, তুইও তাই অর্ডার করেছিস তাই তো? ভাইয়ের চোখের তলায় কালি পড়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে। আগের দিন দুপুরবেলা খেয়েছিলাম আর এখন এই দুপুরে খাচ্ছি, সারাদিন আগে না। ভাই আমার ভেজ রেস্টুরেন্টে ঢুকে মাংস খুঁজছে মেনুর মধ্যে। কত আশা করে এলাম যে না সব পাওয়া যাবে। ও সেরা সেরা, যা গিয়ে খেয়ে নি। ঠান্ডা জল দিয়ে হচ্ছে তো ধোসার কোয়ালিটি ভালো। ধোসাটা খেলাম, ধোসাটা ফ্রেশ, মানে টেস্ট আছে ভালো। A few moments later. তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে।
আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, সোজা চলে যাব গ্যাংটক সিটি। তো এসে গেছি দার্জিলিং মোড়, শিলিগুড়ি, তোমাদের সবার প্রিয় শিলিগুড়ি শহর। কিন্তু ভাই আমি জানি না কেন, জানি না, আমার ভাই ভালো লাগে না শিলিগুড়ি একদম। এত অল টাইম সব দিকে গাড়ি, কাঁই কিচির, এত কনজেস্টেড এরিয়া, আমার একদম পছন্দ না। দেখি ওরা আগে আসুক। ভাই যখনই শিলিগুড়ি আসি, সকাল বিকেল রাত সব সময় এরকম গ্যাঞ্জাম, ট্রাফিক, ভাই আমার একদম ভালো লাগে না। লোকে বলে নাকি হেভি জায়গা, হেভি কিছু, কোথায় কি ভাই, আমি তো আজও যতবার এসেছি এখানে ঘুরে গেছি, কিছুই সেরকম পাইনি। আমার কাছে রায়গঞ্জ যেরকম লেগেছে, এটা দেখতে ঠিক সেরকমই লাগে, সেম টাইপের। তো আমরা এখন সোজা যাচ্ছি সেবক রোডের দিকে। সেবক রোড, আর এখানে মেবি হাইওয়ে ফাইওয়ে, মানে সরি ওই ব্রিজ ফ্রিজ হচ্ছে, ফ্লাইওভার হবে হয়তো, সেই জন্যই আরও কনস্ট্রাকশন হয়ে রয়েছে, তার জন্য আরও গ্যাঞ্জামটা বেড়ে গেছে। তো ট্রাফিকটা তাড়াতাড়ি করে ফিল্টার করি, করে স্যাট যাই, তাড়াতাড়ি করে আমাদের গ্যাংটক ঢুকতে হবে, বেশি লেট করলে হবে না। সেবক রোড সোজা, আমরাও যাব সোজা। চলো বন্ধু চলো। আর এই হচ্ছে নর্থ বেঙ্গলের বিউটি ভাই। যত লাইফের চাপ থাকুক, টেনশন থাকুক, মন খারাপ থাকুক, নর্থ বেঙ্গলে এসে গেছো মানে সব শেষ। এইখান থেকে নর্থ বেঙ্গল চালু হলো, এখান থেকে হচ্ছে আসল অকাত, নর্থ বেঙ্গলের আসল বিউটি। চারিদিক সবুজ, একটু বাদে শুরু হয়ে যাবে পাহাড়। শুধু ভিউটা এনজয় করো, রাস্তাটার ভিউটা এনজয় করো। কতগুলো গরু বাছুর হেঁটে হেঁটে যাচ্ছিল, এরা দূর থেকে ভেবেছে বাক্সিকো যাচ্ছে। সামনে নাগা চেকিং, পুলিশ খুব ধরছে, কিন্তু পুলিশরা জানে আমরা ফুল গিয়ারে আছি, আমাদের সব পেপার সবসময় ওকে থাকে।
এটা সব জায়গার সব পুলিশরা খুব ভালো জানে। আর সামনে কিন্তু অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় শুরু হচ্ছে এবার। আর 2 বছর আগে যে ভিউটা পেয়েছিলাম এখান থেকে, সেই ভিউটা আবার একবার ভাই যতবার দেখবো ততবার আমি এক্সাইটেড হব। এই যে পাহাড় শুরু হচ্ছে এখান থেকে, টার্নটা ঘুরবে, ওই রেল ব্রিজটার সামনে থেকে পাহাড়টা চালু, ওই একটা রেলগেট আছে। হ্যাঁ, ওফ ভাই ভাই ভাই, মারাত্মক ভিউ ভাই, মারাত্মক ভিউ। ওফ, ভাই সেই ভিউ, ভাই সেই ভিউ, মনে আছে টার্নিংটা ঘুরলেই পাহাড় ভাই। ও, তো চলো আর একবার তোমাদের জন্যে, মানে এই জায়গাটা ভাই যতবার আমি জীবনে আসবো ততবার নেবো ভাই, এই যে এক্সাইটমেন্টটা ভাই। এই যে মোড়টা ঘুরবো আর পাহাড়টা, জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট। লরিটা পুরো ভাই মাটি করে দিল ভাই। আমি দেখাবো এই টার্নিংটা, এই যে টার্নিংটা, এই টার্নিং ঘোরো আর এই যে পাহাড় চালু সামনে থেকে ভাই ভাই। সেই কড়া ভিউ ভাই, এখান থেকে পাহাড় চালু হচ্ছে। এত জ্যাম কেন? ওহ, ভিউটা জাস্ট দেখো, ভিউটা বাদিক থেকে পুরো পাহাড় আর পাহাড়। আর এই যে আমাদের পাহাড়টা শুরু হয়ে গেল, ডান দিকে ঝলমলে তিস্তা নদী, আর এই পাহাড় উঠছে এখান থেকে ভাই। লেভেলের ভিউ ভাই, লেভেলের ভিউ আর লেভেলের এক্সপিরিয়েন্স ভাই। যারা আসোনি তারা আসো। আর পাহাড়ের রাস্তায় ভাই গাড়ি চালানোটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হয়। মোড় ঘোরা, ওভারটেক করা, কুইক ডিসিশন এখানে একদমই নেওয়া যাবে না। এখানে খুব রিল্যাক্সে, পিস মাইন্ডে তোমাকে ড্রাইভ করতে হবে, সে বাইক হোক আর 4 চাকা হোক। একটু এদিক ওদিক হলেই একটা বড় বিপদ ঘটে যাবে। কোথাও একটা জায়গা নিয়ে দাঁড়াতে হবে মনে হচ্ছে আমাকে, কারণ আকাশ আর সৌরভ এখনো এসে পারেনি। দেখি এখানে দাঁড়িয়ে পড়ি টুক করে, ওরা আসুক। আমার সামনে হচ্ছে এটা সেবক কালীবাড়ি। মা খুব জাগ্রত এখানে, জয় মা, মাগো। আর সামনেই হচ্ছে এটা করোনেশন ব্রিজ। আসাম গুয়াহাটি যেতে গেলে ব্রিজ পার করে তোমাকে ডান দিক দিয়ে চলে যেতে হবে। এটাকে সেবক ব্রিজও বলে, কিন্তু এখানে এখন পুলিশ দাঁড়াতে দেয় না, নয়তো এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলতাম আমরা। এখানে পুলিশ দাঁড়ানো একদম অ্যালাউ করে না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:22। এখন আমরা এসে পৌঁছলাম গ্যাংটক। আর পাহাড়ের রাস্তা 120 কিলোমিটার ওভার করতে যে কত সময় লেগে গেল। এত গাড়ি না, স্পিড মেনটেন করা যায় না। আর কিছু জায়গায় রাস্তা তো খুবই খারাপ। ধুলো বালি, কিছু বলার নেই। আমার একটা হোটেল সিলেক্ট করা আছে, যেটা আগের বারে ছিলাম, হোটেল ক্যানন। তো ভাবছি ওটায় যাবো নাকি আর একটু অন্য কিছু খুঁজে দেখবো, বেটার কিছু, ওটাই চিন্তা ভাবনা করছি। ওটা একদম এমজি মার্কের পাশেই, মানে ওর হোটেলের পাশ থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, ওখানেই এমজি মার্ক। দেখি কি করা যায়। অবশেষে আমরা হোটেল ক্যাননেই রুম নিয়েছি, কারণ
অলরেডি 8টা বেজে গেছিলো, এত ল্যাদ লাগছিলো আর ভাই খোঁজাখুঁজির মধ্যে যায়নি, এখানে এসে রুম পেয়েছি ঠিকঠাক বাজেটের মধ্যে, আর এদিক ওদিক করে বার্গেনিং করে নিয়ে নিয়েছি। তো হোটেলের মানে রুমের একটু ট্যুর করিয়ে দিই হালকা করে। রুমের সিলিং, একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রপ ছোট্ট আছে, চেয়ার আছে, আর একটা চেয়ার আছে যেটাতে শিখম বসে আছে। আচ্ছা, আর একটা কিং সাইজ খাট আছে যেখানে আকাশ ঘুমাচ্ছে। ওকে, সিলিংটা না কাঠের তৈরি। বাথরুমটা ঠিকঠাক বড় সড়ো, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা আয়না আছে, আর মেন জিনিস হচ্ছে এর জানলাটা। জানলা থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, ওই যে চিকিমিকি চিকিমিকি করছে। কালকে সকালবেলা শটটা নেব, দেখবো কেমন হয়। অবস্থা ঠিক এরকম, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা 8টার সময় পৌঁছে গেছিলাম, তাহলে আমাদের হিসাব মতন লাগলো বাড়ি থেকে এখানে আসতে প্রায় কতজন হিসাব করেছিলাম, 18 ঘন্টা 19 ঘন্টা, 18.5 ঘন্টা। ইয়েস, 18 ঘন্টা কি 18.5 ঘন্টা লেগেছে। আমি 18 ঘন্টা, হ্যাঁ 18.5 ঘন্টায় ধরছি চলো, সব কিছু নিয়ে এদিক ওদিক করে। হ্যাঁ, আরও টানা আসতাম। রেকর্ড হলো যে মালদা আমরা 4 ঘন্টা 20 মিনিটে ঢুকে গেছিলাম মালদা। ভাই সকালে বহুত মেনটেন করেছিলাম, কিন্তু পরে আর হয়নি, কারণ ভাই প্রচুর গরম, বারবার ব্রেক নিতে হচ্ছে, আকাশের বাইকের ব্যাগটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওটাকে বারবার টেনে টেনে ঠিক করতে হচ্ছে, তো টাইম লেগে গেছে। তো ওইগুলো তো রাইডের মধ্যে হবেই। তো আজকের ব্লগে এইটুকুই। তো কালকে গ্যাংটক ঘুরতে বেরোবো, সেগুলো দেখাবো। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন, বাই বাই।